সব খবর কম সময়ে সব খবর একসাথে এই এক ঘন্টায় দেশ বিদেশ খেলা বাণিজ্য বিনোদন সহ সব ধরনের খবর আপনাদেরকে জানাবো। সঙ্গে থাকছে আমি টিনা নন্দী। খুব বড় করে নয়, সংক্ষেপে জানিয়ে দেব গেল 24 ঘন্টার সব বড় খবর। রাজধানীর নয়া পল্টনে বাসে আগুন দেওয়ার ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে 4 জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। শুক্রবার রাতে ডিবি মতিঝিল বিভাগের ডিসি আসাদুজ্জামান জানান যে সিসিটিভিগুলোর ফুটেজ গণমাধ্যমের হাতে রয়েছে তা পর্যালোচনা করে 4 জনকে শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে। তিনি আরও জানান, প্রাথমিকভাবে নিশ্চিত করা গেছে এই 4 জন ছাত্র দলের রাজনীতির সাথে জড়িত। তাদের সূত্র ধরে বাকিদেরও ধরা হবে বলে জানান তিনি। নাশকতার উদ্দেশ্যে এই বাসে আগুন দেওয়া হয়েছিল বলেও প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছেন তারা। ওই দিন যে তারা মিছিল হয়েছে ওইখানে, আপনারা জানেন যে পার্টি অফিসের সামনে বেশ কিছু মিছিল হয়েছে। এই মিছিলগুলো পর্যালোচনা করতে গিয়ে দেখি যে এখানে যারা আগুন দিয়েছে এর মাঝে 2টা ছেলে ওই মিছিল থেকে দৌড়ায় চলে যাচ্ছে। তো এই ঘটনা পরম্পরাগুলো যখন জানতে গেলাম তখনই আমরা তাদের পরিচয় কিছুটা নিশ্চিত হয়েছি কারা এরা। রাজধানীর উত্তরা থেকে উদ্ধার হওয়া শক্তিশালী 31টি হাত বোমা নিষ্ক্রিয় করেছে বম ডিসপোজাল ইউনিট। আটক হওয়া যুবদল নেতা মামুন এবং সোহেলের দেয়া তথ্যের ভিত্তিতেই এই অভিযান চালানো হয় বলে জানান মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় প্রায় 3 ঘন্টা অবরুদ্ধ ছিলেন আশেপাশের বাসিন্দারা। গোয়েন্দা পুলিশ প্রধান জানান, নাশকতার উদ্দেশ্যে তৈরি হচ্ছিল হাত বোমাগুলো। ঘটনা ওনারা বলতেছে বিল্ডিং এ বানাইতো, ওখানে নিয়ে রাখতো। আমরা যতটুকু জানি যে পাশাপাশি কাজ চলছে গত 1 বছর যাবত, আর এখানে সবসময় লেবার থাকে। ইভেন আজকে দুপুর পর্যন্ত লেবার ছিল। আমরা এখানে দেখতাম অনেক লোকজন ওঠে বাসায়, মানে মনে করতাম যে শ্রমিকই, এত কিছু বুঝতাম না। আর মালিকই তো আসতো মাঝে মাঝে। এখানে বসেই তারা এইখানে এই বোমাগুলি বানিয়েছিল এবং এই বোমাগুলি পরবর্তীতে ব্যবহার করেছে করার সময় আমাদের হাতে ধৃত হয়। এই এলাকার স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে গ্রেপ্তারের পর পরবর্তীতে আমরা যেটা জেনেছি তাদেরকে জিজ্ঞাসাবাদে যে তারা আরও কাজ করার জন্য, বোমা মারার জন্য এখানে বোমাগুলি বানিয়েছে এবং মজুত করেছে। সিরাজগঞ্জের শাহজাদপুরের উকিলপাড়ায় একটি বাড়িতে অভিযান চালিয়ে 4 জেএমবিকে আটক করেছে র্যাব। শুক্রবার ভোরে শাহজাদপুরের বাড়িটি ঘিরে ফেলে। সকাল 10টা নাগাদ শুরু হয় এই অভিযানের এক পর্যায়ে আত্মসমর্পণ করে এই 4 জন। তারা হলেন পাবনার কিরণ, নাইমুল ইসলাম, দিনাজপুরের আতিউর রহমান এবং সাতক্ষীরার আমিনুল ইসলাম শান্ত। তাদের মধ্যে কিরণ নামে একজন পাবনা এবং সিরাজগঞ্জের আঞ্চলিক কমান্ডার বলে দাবি র্যাবের। পরে বাড়ির ভেতর তল্লাশি চালায় বম ডিসপোজাল ইউনিট, জব্দ করা হয় 2টি পিস্তল, পাওয়া যায় বোমা তৈরির সরঞ্জাম। অভিযান চলাকালে বাড়ির আশেপাশের লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। আমাদের বাসার পাশেই যে 25 দিন হলো যে এইভাবে এসে রাস্তানা গাড়ছে, এটা আমরা বুঝতে পারি নাই। আমাদের এই এলাকাটা তো শান্তশিষ্ট এলাকা ছিল, তো এরকম ঘটনা ঘটতে পারে এরকম আমরা চিন্তাও করিনি। জেএমবির আমির মাহমুদ, তাকে যখন আমরা ধরতে সমর্থ হই এবং তার টিমের কাছ থেকে তাদেরকে সাথে নিয়ে আমরা ভোর 4টার সময় এই বাড়িটা, এই আস্তানাটা আমরা আইডেন্টিফাই করি। ফোর্সের উপস্থিতি টের পেয়ে তারা 4-5 রাউন্ড ফায়ার করেছে। আমরা এখানে পেয়েছি বিদেশি পিস্তল 2টা, ছোট ছোট বিয়ারিং বল, যেগুলা গান পাউডার পাওয়া গেছে, ডেটোনেটর পাওয়া গেছে, ফিউজ পাওয়া গেছে, ওয়্যার বা কেবল, সার্কিট, রড কাটার। লাশ কাটা ঘরে নারীর মরদেহের সাথে বিকৃত যৌনাচরণ। 1.5 বছর ধরে কম বয়সী নারীর মরদেহের সাথে এমন আচরণ করে আসছিল মুন্না নামের এক ডোম সহকারী। সে কাজ করত রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে। সিআইডির জিজ্ঞাসাবাদে অন্তত 5 জন নারীর উপর এমন বিকৃত যৌনাচারের কথা স্বীকার করেছে সে। এ বিষয়ে আদালতে জবানবন্দি দিয়েছে মুন্না। তাকে কারাগারে পাঠানো হয়েছে এরই মধ্যে। থাকতো আমার এখানে, আমি ওকে রেখে যেতাম, ওর 3-4 জন মিলে থাকতো। থাকার এক পর্যায়ে আমি বাসায় থাকতাম, আমাকে বোর্ডে আসলে আমাকে ডাকতো, আমি আসতাম। এখন এর মাঝে কী হয়েছে সেটা তো আর আমি জানি না, কারণ আমি তো ওর সাথে ঘুমাইনি, যার কারণে আমার এটা অজানা সব কিছু, আমি নিজেও জানি না। আমি আমার কাজ করি, কাজের ফাঁকে শেষ করে আবার যাই, আবার আসি, আমাকে ডাকলে আমি প্রেজেন্ট হই এখানে। এটি এক ধরনের মানসিক বিকৃতি, এটি এক ধরনের যৌন বিকৃতি, পাশাপাশি প্রচলিত আইনে মৃতদেহের প্রতি অবমাননার কারণে এটি এক ধরনের অপরাধও বটে। এটির জন্য একদিকে যেমনি আমাদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ও বিচার বিভাগের সহায়তা প্রয়োজন রয়েছে, তেমনি আর একদিকে এখানে মানসিক রোগ বিশেষজ্ঞ এবং সেখানে কিন্তু চিকিৎসার ব্যবস্থাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ।
রাজধানীর মিরপুরে তরুণী ধর্ষণের অভিযোগে গ্রেফতার 6 আসামির 4 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে, বাকি 2 জনকে 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার ধর্ষণের অভিযোগে রায়হান, ইমন, আবু সাইদ, আলামিন, জয়মিয়া এবং ইমরান নামের এই 6 জনকে গ্রেফতার করে মিরপুর থানা পুলিশ। তাদের সবার বয়স 18 থেকে 19 বছরের মধ্যে। বুধবার রাতে কল্যাণপুর হাউস বিল্ডিং অফিসের সামনে তরুণী ধর্ষণের শিকার হন প্রেমের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার জের ধরে। এই ঘটনা ঘটে বলে জানান তিনি। ঘটনাস্থল থেকে আলামত জব্দ করা হয়েছে। সাভারের সিএনজি চালক শেখ মিন্টু হত্যার সাথে জড়িত আলী হায়দার ওরফে নাহিদ হাসানকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। শুক্রবার দুপুরে উত্তরার ব্রিফিং এই তথ্য জানান পিবিআই এর ঢাকা জেলা সুপার মোহাম্মদ খোরশেদ আলম। তিনি জানান, প্রযুক্তির সহায়তায় ভোররাতে তাকে আশুলিয়া থেকে আটক করা হয়। সে সংঘবদ্ধ অটো ছিনতাই চক্রের প্রধান। গেল 13 জুলাই অটোরিকশা ছিনতাইয়ের সময় মিন্টুকে হত্যা করে তারা। পিবিআই কর্মকর্তা বলেন, এর আগে কতগুলো ছিনতাই কিংবা মানুষকে হত্যা করেছে সে বিষয়ে জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আশেপাশের এলাকায় ছিনতাইয়ের সাথে জড়িত বেশ কয়েকটি চক্রের খোঁজ পাওয়া গেছে। এরই মধ্যে তাদের ধরতে অভিযান অব্যাহত আছে জানান তিনি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে পিছনে বিশেষ করে রাত্রিবেলা এই অটোরিকশা ছিনতাই সহ বাস থেকে ভোররাতে কোনো যাত্রী যখন বিভিন্ন গন্তব্যস্থল থেকে সেখানে রাস্তায় মহাসড়কে নামে, তাদেরকে টার্গেট করে করে এরা ছিনতাই করে। এই শেখ মিন্টু তার হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতে যেয়ে আমরা এই চক্রটির সন্ধান পাই। নতুন প্রজন্মের অ্যান্টিবায়োটিক আবিষ্কারের আরও গবেষণার জন্য আন্তর্জাতিকভাবে সমন্বিত বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার রাতে গণভবনে ভার্চুয়াল কনফারেন্সে অংশ নিয়ে ওয়ান হেলথ গ্লোবাল লিডার্স গ্রুপ অন অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের প্রোগ্রামে তিনি এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, ক্ষতিকারক অ্যান্টিবায়োটিক বের করলে বিশ্ব আজ হুমকির মুখে। মানুষ এবং প্রাণী উভয়ের জন্য যা হবে আগামী দিনের চ্যালেঞ্জ। বিষয়টিকে অবহেলা করলে ভবিষ্যতে করোনা মহামারীর চেয়েও ভয়াবহ পরিস্থিতির মুখে পড়তে হতে পারে বলে আশঙ্কা করেন শেখ হাসিনা। তিনি আরও বলেন, অ্যান্টিবায়োটিকের অপ্রয়োজনীয় ব্যবহার, সঠিক ডোজ নির্ধারণ করতে না পারা সহ নানা কারণে অতি প্রয়োজনীয় এই প্রতিরোধ ব্যবস্থার সুফল থেকে বঞ্চিত হচ্ছে বিশ্ববাসী। I hope this leaders group will be successful to mainstream this vital health issue in all our important discourses, contributing to the united global effort to fight the ominous development of antibiotic resistance. দেশে করোনায় প্রাণ গেছে আরও 17 জনের। গেল 24 ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছে 2275 জন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে কোভিড-19 এ পর্যন্ত মোট প্রাণহানি 6322। গেল 24 ঘন্টায় 15,595টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আর এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে 4,43,434 জনের। গেল 24 ঘন্টায় সুস্থের সংখ্যা 1709। সব মিলিয়ে সুস্থ 3,58,431 জন। মারা যাওয়া 17 জনের মধ্যে 11 জন পুরুষ, মহিলা 6। করোনা ভাইরাসে টানা তৃতীয় দিনের মতো 10,500-এর বেশি মৃত্যু দেখল বিশ্ব। সব মিলিয়ে মোট প্রাণহানি 13,65,000-এর কাছাকাছি। 24 ঘন্টায় নতুনভাবে 6.5 লাখ মানুষের শরীরে মিলেছে কোভিড-19-এর উপস্থিতি। মে মাসের পর যুক্তরাষ্ট্রে আবারও দিনে 2,000 ছাড়ালো মৃত্যু। দেশটিতে মোট প্রাণহানি 2,58,000 ছাড়িয়েছে। দিনে 1,80,000 মানুষের শরীরে শনাক্ত হয় নতুন সংক্রমণ। একদিনের মধ্যেই চূড়ান্ত অনুমোদন পেতে পারে মার্কিন প্রতিষ্ঠান ফাইজারের করোনা ভ্যাকসিন। এই তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানটির নির্বাহী প্রধান। বলেন, মানব শরীরে 95% কার্যকর ভ্যাকসিনটির উৎপাদন শুরু হয়ে গেছে এরই মধ্যে। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করেছে, মহামারীর সেকেন্ড ওয়েভ আগামী 6 মাস কঠিন সময় অপেক্ষা করছে, তাই সকলকে সাবধানী হতে। আমরা ভ্যাকসিনের 2 কোটি ডোজ তৈরি করে ফেলেছি। উৎপাদনের আরো প্রক্রিয়া চলছে, কারণ এই বছরের মধ্যে কমপক্ষে 5 কোটি ডোজ উৎপাদন এবং বন্টন করতে হবে আমাদের। অবশ্যই এর জন্য আরো 5 সপ্তাহ সময় রয়েছে হাতে। মহামারীর সেকেন্ড ওয়েভ নিয়ে সত্যি আমরা উদ্বিগ্ন। ইউরোপ ও বলকান অঞ্চলের 50টি দেশ ও আশপাশের এলাকাগুলোয় দ্রুত হারে ছড়াচ্ছে করোনা ভাইরাস। প্রয়োজনীয় ব্যবস্থা না নিয়ে লকডাউন প্রত্যাহারের কারণেই দ্বিতীয় দফায় এত সংখ্যক মানুষ সংক্রমিত হচ্ছে। আগামী 6 মাস ইউরোপের জন্য কঠিন সময়।
ঘোষণা দিয়েও ইভিনিং MBA এর ভর্তি পরীক্ষা বাতিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে অসন্তোষ জানিয়েছেন পরীক্ষার্থীরা। শুক্রবার সকালে পরীক্ষার্থীদের মোবাইলে খুদে বার্তা দিয়ে পরীক্ষা বন্ধ করে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরীক্ষা দিতে নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রের সামনে জড়ো হতে থাকেন পরীক্ষার্থীরা, কিন্তু হঠাৎ পরীক্ষা বাতিলের পর ফিরে যান তারা। করোনা মহামারীর কারণে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে। নভেম্বরের 10 তারিখে পরীক্ষা বলছিল যে পরীক্ষা 20 তারিখে হবে, আজকে হওয়ার কথা ছিল। আর এটার সার্কুলার হয়েছিল করোনার আগে। আমরা আধা ঘন্টা আগে মাত্র জানিয়ে দেওয়া হলো যে পরীক্ষাটা অনিবার্য কারণবশত এটা হবে না। তবে এটা আমাদের জন্য দুঃখজনক যে মার্চের একটা পরীক্ষা সেটা এখন হচ্ছে না। আমরা যারা দূর দূরান্ত থেকে আসছে ওরা অনেক ভোগান্তি, যেমন এই যে এক ভাই আসলে এখনই উনি জানেন না যে ওনার পরীক্ষা স্থগিত হয়েছে। দুঃখ প্রকাশ করতে পারি, এটা আমাদের অনিচ্ছাকৃত। কমিটির মেয়াদ 5 সপ্তাহ ছিল, কমিটির মেয়াদ তো উত্তীর্ণ হয়েছে। তাহলে মেয়াদ উত্তীর্ণ অবস্থায় যে ধারাবাহিকতা আগে যেভাবে চলছিল সেটাই বলবৎ থাকার কথা। আপাতত পরীক্ষাটা স্থগিত করেছি, ভবিষ্যতে ইনশাআল্লাহ সেগুলো ক্লিয়ারিফাই করে পরীক্ষা নেব। সাভারে স্বাস্থ্যবিধি অমান্য এবং মাস্ক না পরায় 18 জনকে 6,900 টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার দুপুর পর্যন্ত সাভারের থানা রোডে অভিযান চালিয়ে এই জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ মাহফুজ। তিনি জানান, করোনার দ্বিতীয় ধাক্কা মোকাবেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ আছে। অভিযানে জরিমানার পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণও করা হয়। সামনের দিনগুলোতে এমন কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি। বঙ্গবন্ধু টি-20 কাপে 0 থেকে শুরু করতে চান মোহাম্মদ আশরাফুল। এরপরই সিদ্ধান্ত নিতে চান ক্যারিয়ার নিয়ে। ব্যাটিং স্কিলটা ঠিকঠাক থাকলেও এতদিন সমস্যা ছিল ফিটনেসে, এমনটাই জানালেন তিনি। বিপ টেস্টের সাফল্যে নতুন শুরুর স্বপ্ন দেখছেন 36 বছর বয়সী এই ক্রিকেটার। সামনে বঙ্গবন্ধু টি-20 কাপ, এটা কি আপনার জন্য নতুন সুযোগ? একটু অপরচুনিটি যদি পাই তাহলে আমার যে কামব্যাকটা সেই জিনিসটা করা সম্ভব হবে। কারণ 2018-তে BPL-এ যখন সুযোগ পেয়েছিলাম তখন কিন্তু ওই কামব্যাকের সুযোগটা তারা করে দেয়নি। 2টা ম্যাচের পরেই কিন্তু আমাকে ড্রপ করে দিয়েছিলেন, যেখানে আপনার তামিম সাকিবেরই 6 ম্যাচ লেগেছে প্রথম 50 করতে। তো আমি আশা করব যে এখানে আমি প্রথম ম্যাচ থেকে হয়তো বা সুযোগ পেলে আমি আমার জায়গাটা করে নিব। এখন যে ফিটনেসে এসেছে আমি বিলিভ করি যে একটা under-23 বা under-25-এর ছেলে যে ধরনের ফিটনেস থাকে আমার এখন ওই ধরনের ফিটনেস আমার মধ্যে আছে। বঙ্গবন্ধু টি-20 কাপের জন্য আজ 5 দলের ক্রিকেটার, কোচিং স্টাফ সহ সংশ্লিষ্টদের করোনা টেস্ট করেছে বিসিবি। করোনা টেস্টের নেগেটিভ ক্রিকেটারদের নিয়ে শনিবার থেকে আনুষ্ঠানিকভাবে অনুশীলন শুরু করবে এই দলগুলো। এদিকে বৃহস্পতিবার করোনামুক্ত হওয়ার পর শুক্রবার সকাল থেকেই অনুশীলন শুরু করেছে টেস্টের অধিনায়ক মুমিনুল হক। প্রতিটা টিমেরই কিন্তু মেম্বাররা ছিলেন, মানে প্রতি টিমে আপনারা জানেন যে প্লেয়ার এবং কোচিং স্টাফ, টিম বয় সব মিলে 25 জনের একটা স্কোয়াড। তো 5টা দলেরই 125 জন করেছিলেন, টোটাল 125 জন। সবারই আজকে টেস্ট হয়েছে, যে রিপোর্টটা আমরা আজকে রাতে পাবো। আমরা যেমন রাজশাহী টিম এবার যেটা প্ল্যান করেছি, আমাদের কালকে দুপুরে 1টা থেকে 3টা পর্যন্ত শিডিউল রয়েছে প্র্যাকটিসের জন্য একাডেমিক গ্রাউন্ডে। তো আমরা সেই প্র্যাকটিসের শিডিউলটার পরেই আমরা আসলে হোটেলে চেক ইন করবো। কাতার সফররত জাতীয় ফুটবল দলের ম্যানেজার আমির খান এবং ফিজিও ফুয়াদ হাসান করোনা পজিটিভ হয়েছেন। 4 ডিসেম্বর বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে গতকাল দোহা পৌঁছে বাংলাদেশ দল। বিমানবন্দরে করোনা টেস্টের জন্য নমুনা সংগ্রহ করে সেখানকার কর্তৃপক্ষ। শুক্রবার রিপোর্টে জানা যায় দলীয় ম্যানেজার আমির খান এবং ফিজিও ফুয়াদ হাসান করোনা পজিটিভ। তবে ফুটবলার এবং কোচিং স্টাফের বাকিরা সুস্থ আছেন। আপাতত প্রথম 3 দিন আইসোলেশনে থাকতে হচ্ছে বাংলাদেশ দলকে। সোমবার থেকে অনুশীলনে নামবেন জামাল সুফিলরা। বিশ্বকাপ বাছাই ম্যাচের আগে 25 এবং 28 নভেম্বরে 2টি প্রীতি ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে রাস্তায় নেমেছে অভিভাবকরা। তাদের দাবি, মহামারী পরিস্থিতি দীর্ঘদিন প্রাতিষ্ঠানিক পড়ালেখার বাইরে রয়েছে শিশুরা, এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের মানসিক বিকাশ। অভিভাবকরা বলছেন প্রয়োজনে স্বাস্থ্যবিধি মেনে সপ্তাহে অন্তত 1 থেকে 2 দিন চালু রাখা যেতে পারে শিক্ষা প্রতিষ্ঠানে। ছাড়া উপস্থিতির বিষয়ও বিবেচনা করা যেতে পারে। সিটি মেয়র বলছেন সংক্রমণ বাড়তে থাকায় সবকিছু বন্ধের বিকল্প নেই এখন। পরিস্থিতি বুঝেই চালু করা হবে শিক্ষা প্রতিষ্ঠান। এজন্য প্রত্যেক নাগরিককে দায়িত্বশীল আচরণ করতে হবে।
অনেকদিন ঘরবন্দি ছিল, এখন বাচ্চাদের স্কুলে ফেরার সময় হয়েছে। স্কুলই তাদের কাছে নিরাপদ। আমরা প্রয়োজনে পিটিশন করব, কারণ মেয়র এবং গভর্নরের সাথে বেশ তর্ক হয়েছে। স্কুল না খোলা পর্যন্ত এখান থেকে যাব না। সন্তানের মঙ্গলের জন্য স্কুলে পাঠাতে যাচ্ছি, কারণ তাদের মানসিক অবস্থা সম্পর্কে আমরা পুরোপুরি বুঝতে পারবো না। রাজনীতিতে বিএনপি ক্রমেই অপ্রাসঙ্গিক হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার দুপুরে সেগুন বাগিচায় থাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য প্রেস রিপোর্টার্সের ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এই মন্তব্য করেন তিনি। বলেন, বিএনপি দেশের গণতন্ত্রের হত্যাকারী। নির্বাচনে অংশ না নিয়ে কথায় ফুলচুরি ছড়ায় এই দলটি। বলেন, অবস্থা এমন হয়েছে যে নির্বাচনে বিএনপিকে নির্বাচন কমিশনকে জয়লাভের গ্যারান্টি দিতে হবে। বিএনপি পরাজিত হলে দায় চাপায় সরকার, নির্বাচন কমিশন এবং নির্বাচন ব্যবস্থার উপর। ওবায়দুল কাদের বলেন, আমেরিকায় নির্বাচন করে শুধু নির্বাচন কমিশন নয়, বিরোধী দলেরও অনেক কিছু শেখার আছে। যারা গণতন্ত্রের নামে স্বৈরাচার কায়েম করেছে, তারা আজকে ঘন ঘন গণতন্ত্রের কথা বলে রাজনীতিতে আজকে নিজেদেরকে ক্রমেই অপ্রাসঙ্গিক করে তুলছে। নির্বাচনে এসে নির্বাচন কমিশনে ছুটি করেন, কিন্তু নির্বাচনের দিন এজেন্ট পর্যন্ত দিতে পারেন না। ভিন্নমত পোষণের জন্য বিএনপি নেতাকর্মীদের আবারও সরকার গুম করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। সাম্প্রতিক ঢাকা 18 আসনের উপনির্বাচনের পর 5 নেতাকর্মীকে গুম করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। বলেন, বিএনপি নেতাকর্মীদের গুমের দায় সরকারকে নিতে হবে। দেশের উন্নয়ন নয়, বিএনপির বিরোধিতা করাই সরকারের একমাত্র কাজ বলেও মন্তব্য করেন তিনি। তাদের একদলীয় শাসন ব্যবস্থাকে প্রতিষ্ঠা করবার লক্ষ্যে, যেহেতু যারা জনগণ থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে, সরকারের যে বিভিন্ন অপকর্মগুলো রয়েছে সেই অপকর্মগুলোর সমালোচনা না করা যায়। সরকারের সঙ্গে ভিন্ন মত পোষণ করলেই এর একটা ভীতি সৃষ্টি হয়, যেহেতু গুম করে দিতে পারে। ফলাফল কি হবে তা জেনেই নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। নেতাকর্মীদের হতাশ না হয়ে দিন বদলের অপেক্ষায় থাকার পরামর্শ দিয়েছেন তিনি। শুক্রবার সকালে দলের নয়াপল্টনের কার্যালয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্মদিন উপলক্ষে মিলাদ এবং দোয়া অনুষ্ঠানে সব কথা বলেন গয়েশ্বরচন্দ্র। বলেন, জেলবন্দি থেকে খালেদা জিয়া এখন গৃহবন্দী, তিনি একসময় বন্দী থাকবেন না, আবার গর্জে উঠবেন খালেদা জিয়া। বিএনপি একটা সুন্দর পরিবেশের অপেক্ষা আছে বলেও দলটির এই সিনিয়র নেতা মন্তব্য করেছেন। গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে ন্যূনতম পথ বা ন্যূনতম সুযোগটুকু আমরা ব্যবহার করছি মাত্র। আমরা জানি, জেনে শুনেই আমরা নির্বাচন করি এর ফলাফল কি হবে। তবে স্বৈরতন্ত্রের রূপটা কত কুৎসিত সেটা দেশবাসী এবং বিশ্ববাসী পর্যবেক্ষণ করার প্রয়োজন আছে। এর আগে কেক কেটে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের 56তম জন্মদিন উদযাপন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। সকালে নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে কেক কাটা হয়। বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীদের পাশাপাশি সেখানে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নেতারা, যেখানে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করেন নেতাকর্মীরা। দুপুরের দিকে কেরানীগঞ্জ বিএনপির আয়োজনে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়ের বাড়িতে জন্মদিনের কেক কাটেন নেতাকর্মীরা। ভাইস চেয়ারম্যান নিতাই রায়চৌধুরী, যুগ্ম মহাসচিব সৈয়দ মুয়াজ্জেম হোসেন আলাল, নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায়চৌধুরী সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। সে সময় সেখানে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, খালেদা জিয়া এবং তার পরিবারকে ঘিরেই আবর্তিত হচ্ছে বিএনপির রাজনীতি। সামনে সুদিন আসছে, সবাইকে সাহস নিয়ে পরিস্থিতি মোকাবেলা করার আহ্বান জানান তিনি। মৌলবাদীরা ভুল তথ্য দিয়ে ভাস্কর্য আর মূর্তি নিয়ে বিভেদ তৈরি করছে বলে দাবি করেছে বঙ্গবন্ধু ফাউন্ডেশন। সকাল 10:30টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে নদীতে ফেলার হুমকির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সংগঠনটি। কর্মসূচি নিয়ে বক্তারা বলেন, ভাস্কর্য কোনো মূর্তি নয়, ভাস্কর্য যে কোনো দেশের ইতিহাস ঐতিহ্যের প্রতীক। অবিলম্বে হুমকিদাতা মৌলবাদীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান তারা। বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি মশিউর মালেক মানববন্ধনে নেতৃত্ব দেন।
31 অক্টোবর রাতে খাবার খাওয়ার পরপরই অসুস্থ হয়ে পড়েন রুমা এবং তার দুই ছেলে বিজয় এবং দুর্জয়। এই দুই সন্তান হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেও না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন মা। 3 সপ্তাহ পার হলেও এখনো অজানাই রয়ে গেল কিভাবে মারা গেছেন পাবনা সুজানগরের 3 সন্তানের জননী রুমা খাতুন। স্বজনদের দাবি শ্বশুর বাড়ির লোকজনই বিষ খাইয়ে তাকে হত্যা করেছে। অন্যদিকে স্বামী এবং শাশুড়ি বলছেন তারা বুঝতে পারছেন না কিভাবে মৃত্যু হলো রুমা খাতুনের। এ ঘটনায় সুজানগর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পুলিশ বলছে ময়নাতদন্ত প্রতিবেদন পেলেই জানা যাবে মৃত্যুর কারণ। মাঝে মাঝেই টাকা পয়সা নেওয়ার জন্য আমাদের বাড়িতে পাঠাতো, তো আমরা যতটুকু সাহায্য হেল্প করতাম, তারপরেও আবার পাঠাতো। আমার ভাগ্নে বিজয় দুর্জয় এদেরকে এবং আমার বোনকে ওই ফ্যামিলির সবাই মেরে ফেলে দেওয়ার জন্য চক্রান্ত করে বিষ মিশিয়ে খাবারের সাথে তাদেরকে মেরে ফেলে চাচ্ছিল। আমি টিভি দেখতেছিলাম আর হগলগুলি শিখতে পারি ওগুলি, এতেই জানি না। আমি যা দেখেন মরে গেছে। বিষ খাইছে কি কেউ খাওয়াইছে সম্বন্ধে কেউ জানিনি। আমার জীবনে কখনোই আমি শ্বশুর বাড়িতে কোনো আবদারও করিনি, আমার বড় বোন কাছে আবদারও করিনি। ইনশাল্লাহ আমার যা আছে এতেই আমার নাম। পোস্টমর্টেমের রিপোর্ট পাওয়া গেলে এই রুমা খাতুনের মৃত্যু সম্পর্কে সুস্পষ্ট মতামত আমরা পাব এবং সেক্ষেত্রে আমরা আরও বেশি আইনগত ব্যবস্থা নিয়ে দ্রুত তদন্ত শেষ করে আমরা দোষীদের বিরুদ্ধে শাস্তির জন্য আদালতে প্রেরণ করতে পারব। অনুমোদন না থাকায় টাঙ্গাইলে 3টি ক্লিনিক সিলগালা করে দেওয়া হয়েছে। সকালে সিভিল সার্জনের উদ্যোগে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়, সাথে ছিলেন ক্লিনিক মালিক সমিতির সদস্যরাও। এ সময় অনুমোদন না থাকায় টাঙ্গাইল আই সেন্টার, SSS চক্ষু হাসপাতাল এবং একতা ক্লিনিকের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সিভিল সার্জন। শিশুদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ভবিষ্যতে নেতৃত্ব গ্রহণ শীর্ষক ওয়েবিনার। বিশ্ব শিশু দিবস উপলক্ষে এই ওয়েবিনারের আয়োজন করে চট্টগ্রামের ফেবেল একাডেমি। এই ওয়েবিনারে 20 জনের মতো শিশু অংশ নেয়। এতে তারা তাদের ভবিষ্যৎ পরিকল্পনা, শিশু স্বাস্থ্য, শিশু নিরাপত্তা এবং সুরক্ষার বিষয়ে আলোচনা করে। এছাড়া বড় হয়ে কিভাবে তারা বাংলাদেশ সহ বিশ্ব দরবারে নেতৃত্ব দেবে, কিভাবে তাদের গড়ে তোলা উচিত, সেসব বিষয়েও আলোচনা হয়। ওয়েবিনারে শিশু শ্রম বন্ধ সহ উন্নত দেশের সাথে তাল মিলিয়ে সময় উপযোগী শিক্ষা ব্যবস্থা প্রণয়নের দাবি করেন অংশগ্রহণকারী শিশুরা। নির্বাচনে পরাজয় স্বীকার না করে চরম দায়িত্বজ্ঞানহীন আচরণ করছেন ডোনাল্ড ট্রাম্প, যার ফলে বিশ্বের কাছে যুক্তরাষ্ট্র সম্পর্কে ভয়াবহ বার্তা পৌঁছাচ্ছে। বুধবার এই মন্তব্যই করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ডেলাওয়্যারের সংবাদ সম্মেলনে নবনির্বাচিত প্রেসিডেন্ট অভিযোগ করেন, ট্রাম্পের আচরণের কারণে বিশ্বে ক্ষুণ্ণ হচ্ছে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি। আদালতে একের পর এক রায়ের বিপক্ষে গেলেও ভোট কারচুপির অভিযোগ নিয়ে হাল ছাড়তে নারাজ ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান আইনজীবী দলের অভিযোগ, জালিয়াতির তথ্য উপেক্ষা করেছে গণমাধ্যম। চরম দায়িত্বজ্ঞানহীন প্রেসিডেন্টের মতো আচরণ করছেন ডোনাল্ড ট্রাম্প। এটা কৌতুক নয়, কোনোভাবেই মার্কিন আদর্শের সাথে মেলে না এই মনোভাব। প্রশ্ন হলো কতদূর পর্যন্ত একে বৈধতা দেওয়া সম্ভব, কারণ ট্রাম্প স্পষ্টভাবে জানেন এই নির্বাচনে তার জয়ের কোনো সম্ভাবনা নেই। গভর্নরদের সাথে বৈঠক করেছি আমরা, মহামারী নিয়ন্ত্রণের পাশাপাশি কিভাবে সবাইকে নমুনা পরীক্ষা এবং টিকাদান কর্মসূচির আওতায় আনা সম্ভব হয় সে বিষয়ে কথা হলো। আমাদের বার্তা স্পষ্ট, এখন দলাদলির সময় নয়। মার্কিনীদের রক্ষায় সব ধরনের সহযোগিতা দিবে নতুন সরকার। আঞ্চলিক উন্নয়ন, দ্বিপাক্ষিক সম্পর্ক এবং বৈশ্বিক শান্তি রক্ষায় একসাথে কাজ করবে ইসলামাবাদ কাবুল। আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানির সাথে বৈঠকের পর এমন মন্তব্য করেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। আফগান তালেবান শান্তি আলোচনা এবং প্রতিবেশী দেশ হিসেবে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার ছাড়াও বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয় দুই নেতার মধ্যে। আফগান সরকার এবং তালেবানের মধ্যে শান্তি আলোচনা, ইসলামাবাদের ভূমিকা সম্পর্কে কাবুলের সাথে নিজের অবস্থান ভাগাভাগি করার কথা জানান ইমরান খান। আফগান শান্তি প্রক্রিয়া ছাড়াও আঞ্চলিক অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা করেন এই দুই নেতা। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGCর বহরে যুক্ত হলো বিমানবাহী রণতরী ধাঁচের যুদ্ধজাহাজ শহীদ রুদাকি নামের এই যুদ্ধজাহাজ হেলিকপ্টার, পেট্রোবোট, ড্রোন ক্ষেপণাস্ত্র এবং
আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বহনে সক্ষম। এই যুদ্ধজাহাজ দূরবর্তী মহাসাগরে গিয়েও অভিযান চালাতে সক্ষম। বিশাল আকারের হওয়ার কারণেই ইরানের এই জাহাজকে সাগরে ভাসমান শহর হিসেবেও অভিহিত করা হচ্ছে। ইরান সহ বিভিন্ন দেশের বাণিজ্যিক জাহাজকে নিরাপত্তা দেওয়ার পাশাপাশি মানবিক সহযোগিতা দেওয়ার কাজেও ব্যবহৃত হবে সেদ্রুদাকি। হংকং ইস্যুতে বাড়াবাড়ি করলে চোখ তুলে নেওয়ার হুমকি দিল চীন। বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় কড়া এই প্রতিক্রিয়া জানায়। বুধবার হংকংয়ের ওপর চীনের স্বৈরাচারী আচরণের অভিযোগ তোলে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং কানাডা। যৌথ বিবৃতিতে জানায় বিতর্কিত আইন কার্যকরের মাধ্যমে অঞ্চলটির গণতন্ত্রপন্থীদের মুখ বন্ধ করার প্রক্রিয়া চালাচ্ছে বেইজিং। কিন্তু এই বিবৃতিতে সার্বভৌমত্বের উপর হস্তক্ষেপ বলে অভিহিত করেছে বেইজিং। গেল সপ্তাহে পাশ হওয়া নতুন আইন নিয়ে উত্তেজনা চলছে হংকংয়ে, যাতে চীনের সার্বভৌমত্ব অস্বীকার করলে হংকংয়ের এমপিদের বহিষ্কারের বিধান রাখা হয়েছে। বিশ্ব মোড়ল 5 আইজ এর যতটাই চোখ থাকুক না কেন তাতে আমাদের কোনো মাথা ব্যথা নেই। চীনের সার্বভৌমত্ব, নিরাপত্তা বা উন্নয়ন ইস্যুতে হস্তক্ষেপ করতে এলে উপড়ে নেওয়া হবে চোখ। আন্তর্জাতিক আইন এবং সুসম্পর্ক লঙ্ঘনকারী প্রত্যেক দেশের আচরণের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করছি, কেননা হংকং একান্তই চীনের অভ্যন্তরীণ বিষয়। বার্সেলোনা নিয়ে আবারও বিরক্তি প্রকাশ করলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। কাতালান ক্লাবটিতে চলছে মেসির ত্রাসের রাজত্ব। সতীর্থ আন্তোয়ান গ্রিজম্যানের সাবেক এজেন্ট এরিকের এমন বক্তব্যের জবাবে বিরক্তি প্রকাশ করে এলএম10। আর এসব সমালোচনার মাঝেই নতুন বিপত্তি ঘটে স্প্যানিশ বিমানবন্দরে। আর্জেন্টিনা থেকে ফেরার পর কর্মকর্তাদের জেরার মুখে পড়েন মেসি। প্রায় 1 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। এই নিয়ে ক্ষোভ জানান তিনি। আমি ক্লাবের সকল সমস্যার কারণ, এটা শুনতে শুনতে ক্লান্ত। আর 15 ঘন্টা বিমান ভ্রমণ শেষে দেখি কর কর্তৃপক্ষ আমার জন্য অপেক্ষা করছে। এটা পাগলামো, বিরক্তিকর। সুশান্ত সিং রাজপুতের রহস্যজনক মৃত্যুর পর থেকেই বলিউডের বহু তারকার দিকে আঙুল তোলে নেটিজেনদের একাংশ। সম্প্রতি নাম আসে বলিউডের খিলাড়ি খ্যাত তারকা অক্ষয় কুমারের। রশিদ সিদ্দিকী নামের এক ইউটিউবার কিছুদিন আগে ইউটিউবে প্রচারণা চালিয়েছিলেন যে অক্ষয় কুমার সুশান্তের মৃত্যু নিয়ে মুম্বাই পুলিশ এবং আদিত্য ঠাকরের সঙ্গে গোপন বৈঠক করেন এবং সুশান্তের প্রেমিকা রিয়াকে কানাডায় পৌঁছে দেওয়ার পরিকল্পনাও করেন। সিরাজগঞ্জে মাঠে গড়ালো বীর মুক্তিযোদ্ধা মরহুম গঞ্জের আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। সিরাজগঞ্জের শাহজাদপুরের উপজেলা তালগাছির আবু ইসহাক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধন করেন স্থানীয় সাবেক ফুটবলাররা। লীগ পদ্ধতির এই আসরে অংশ নিচ্ছে মোট 4টি দল। 10 ম্যাচ শেষে একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে শিরোপা নির্ধারণী খেলা। উদ্বোধনী ম্যাচ উপভোগ করতে মাঠে উপস্থিত হন প্রচুর ফুটবল আমোদী দর্শক। দেশ এক কঠিন সংকটের ভেতর দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের জন্মদিন উপলক্ষে নাটোরের আইলপুরে দলীয় কার্যালয়ে দোয়া এবং আলোচনার আয়োজন করা হয়। এই উপলক্ষে দেয়া এক অডিও বার্তায় এই মন্তব্য করেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি দাবি করেন দেশে গণতন্ত্রের চর্চা নেই, নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি এ সময়। এসএসসি 2000 ব্যাচ গ্রুপ 20 বছর পূর্তি উদযাপন করেছে। এই উপলক্ষে করোনা পরিস্থিতিতে স্বেচ্ছাসেবা এবং গ্রুপের উদ্যোক্তা বন্ধুদের বিশেষ সম্মাননা জানিয়েছে 2000 ব্যাচের আমরাই কিংবদন্তি গ্রুপ। শুক্রবার সকালে রাজধানীর একটি কনভেনশন সেন্টারে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গ্রুপটি সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন সামাজিক কাজে নিজেদেরকে নিয়োজিত রেখেছে। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। জাতীয় পর্যায়ে বিভিন্ন শিল্পীদের পাশাপাশি 2000 ব্যাচের বন্ধুরাও এই অনুষ্ঠানে অংশ নেন। জমকালো আয়োজনে খুলনা এসএসসি 99 ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। পাটিয়াঘাটার দেশগেট এলাকায় একটি বাগান বাড়িতে অনুষ্ঠানের উদ্বোধন করেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। 4 শতাধিক প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে এই মিলন মেলা জমকালো হয়ে ওঠে রীতিমতন। শুক্রবার দিনব্যাপী আড্ডা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠানে দিনভর আনন্দঘন সময় কাটান এসএসসি 99 ব্যাচের শিক্ষার্থীরা। পুনর্মিলনী এই অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল যমুনা টেলিভিশন। সেই স্কুল জীবনের যে আনন্দ, ভালো লাগা, এটা নতুনভাবে ফিরে পেয়েছি আমরা এখানে এসে। আমাদের সব বন্ধুদের সাথে দেখা করা, তাদের সুখ দুঃখের আলাপ, খুলনা সব কমিউনিটি এক করা, মানে একটা আনন্দ ফুর্তি। অনুষ্ঠানটা মানে করতে পারেও আমাদেরও খুব আনন্দ লাগছে। অনেক পুরনো বন্ধুদের, স্কুল বন্ধুদের পাইছি। সবাইকে একত্রিত করে একটা প্ল্যাটফর্মে এনে আমরা দেশের এবং দেশের মানুষের এবং আমাদের 99 বন্ধুদের উপকারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি সারা বাংলাদেশ ব্যাপী।
রাঙামাটিতে করোনা ভাইরাসের দ্বিতীয় ধাক্কা মোকাবেলায় উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। জুমার নামাজে আসা মুসল্লিদের বিতরণ করা হচ্ছে মাস্ক। দুপুরে শহরের কালেক্টরেট মসজিদের জুমার নামাজে আসা মুসল্লিদের মাঝে মাস্ক বিতরণ করেন জেলা প্রশাসক মামুনুর রশিদ। এছাড়া মাস্ক বিতরণ হয়েছে বনরূপা, তরণসরি সহ বিভিন্ন জামে মসজিদ। নামাজ পড়তে আসা মুসল্লিদের মাঝেও এই সময় মাস্ক বিতরণ করা হয় এই মসজিদগুলোতে। জেলা প্রশাসক জানান, স্বাস্থ্যবিধি নিশ্চিতের পাশাপাশি জনসচেতনতা তৈরিতে কাজ করে যাচ্ছে প্রশাসন। ভোলার বোরহানুদ্দিনে বেলুন ফোলানোর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে বেলুন ব্যবসায়ী সহ 2 যুবকের মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানায়, শুক্রবার রাত 9টার দিকে পীরগঞ্জ এলাকায় গান্ধীবাড়ির পাশে নকশুর দোকান মোড়ে এই বিস্ফোরণ হয়। ঘটনাস্থলেই বেলুন ব্যবসায়ী মোহাম্মদ হাসনাইন নামে এক যুবকের মৃত্যু হয়। আহত হয়েছেন আরও 9 জন। তাদের মধ্যে একজনের অবস্থা বেশ আশঙ্কাজনক। ফেনীতে 29,000 পিস ইয়াবা সহ মহিনুদ্দিন রুবেল নামে এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে কক্সবাজারের টেকনাফ থেকে ফেনীতে আসার সময় মহিপালে অভিযান চালিয়ে রুবেলকে আটক করা হয়। এ সময় স্কুল ব্যাগ থেকে 29,000 পিস ইয়াবাও জব্দ করা হয়। কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের 4 নম্বর কূপের নতুন স্তর থেকে পরীক্ষামূলকভাবে গ্যাস উত্তোলন শুরু হয়েছে। বাপেক্সের কর্মকর্তারা জানান, 90 দিনের মধ্যে কূপটি খননের কথা থাকলেও তা শেষ হয় মাত্র 55 দিনে। প্রকল্পিত মূল্যের চেয়ে কম খরচে কূপটির ওয়ার্ক ওভার সম্পন্ন হয়। বর্তমানে 3,220 মিটার থেকে 3,235 মিটার গভীর থেকে দৈনিক প্রায় 2 কোটি ঘনফুট গ্যাস উৎপাদন হচ্ছে। এর ফলে এই ক্ষেত্রে গ্যাস উৎপাদন বেড়ে 4 কোটি ঘনফুটের বেশি হবে বলে আশা কর্মকর্তাদের। এই সপ্তাহের মধ্যেই 4 নম্বর কূপের গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবার আশাবাদ ব্যক্ত করেন তারা। চট্টগ্রামে পূজা উদযাপন পরিষদ নেতাদেরকে মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে সাধুরপাড়া সৎসঙ্গ ফাউন্ডেশন। সকালে চাঁদগাঁও সাধুরপাড়া এলাকায় অনুষ্ঠিত হয় মানববন্ধন। সংগঠনটির নেতারা অভিযোগ করেন, এ সময় স্থানীয় পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক শুভ দেবনাথকে মিথ্যা মামলায় হয়রানি করছে সন্ত্রাসীদের পৃষ্ঠপোষক হিসেবে পরিচিত এক ব্যক্তি। তিনি নিজে হামলার ঘটনা ঘটিয়ে অন্যের উপর দায় চাপাচ্ছেন। সিসি ক্যামেরার ফুটেজ দেখে মামলা সুষ্ঠু তদন্ত করার জন্য পুলিশের প্রতি আহ্বান জানান এ সময় পূজা উদযাপন পরিষদের নেতারা। মুন্সিগঞ্জের গজারিয়া মেঘনা নদীতে যাত্রীবাহী একটি লঞ্চে ডাকাতি হয়েছে। লুটে নেওয়া হয়েছে টাকা, স্বর্ণালংকার সহ মূল্যবান সামগ্রী। জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে নৌ পুলিশ। গজারিয়া নৌ পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত 9টায় 2 শতাধিক যাত্রী নিয়ে নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হয় এমভি মকবুল। রাত 11টার দিকে মুন্সিগঞ্জের গজারিয়ায় এলে স্পিড বোটে 20 থেকে 25 জনের একটি ডাকাত দল এসে লঞ্চে হানা দেয়। যাত্রীদের কাছ থেকে লুটে নেয় এ সময় নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোন সহ মূল্যবান সামগ্রী। আতঙ্ক সৃষ্টির জন্য ডাকাত দল ফাঁকা গুলিও ছোড়ে এ সময়। লঞ্চটা যখন ছেড়ে ওই সবুজ ভয়ের কাছাকাছি গেছে, তখন 8-10 জন স্পিড বোটে এসে তাদের লঞ্চে উঠে কিছু মোবাইল টোবাইল এবং টাকা পয়সা ভয়ভীতি দেখা দ্রুত আবার চাপ করে দিল। হতাহত পাই নাই। কক্সবাজারে বিকাশ ডিলারের 60 লাখ টাকা নিয়ে কর্মচারী উধাও। এই ঘটনায় 56 লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে বিজেপি ক্যাম্প এলাকায় চৌধুরীপাড়া থেকে 56,50,000 টাকা উদ্ধার করেছে সদর থানা পুলিশ। এ সময় সিএনজি অটোরিকশা চালক মোহাম্মদ ইসমাইল, সহযোগী জসিমউদ্দিন এবং সাজেদা বেগমকে আটক করা হয়। বুধবার ব্যাংক থেকে 60 লাখ টাকা তুলে এনএফ এন্টারপ্রাইজের অফিসে না গিয়ে পালিয়ে যায় কর্মচারী ইসমাইল। বাকি টাকা উদ্ধারে অভিযান চলছে। ও নিজে ক্যারি করে আসার সময় যে পথ দিয়ে আসার কথা ছিল সে পথ দিয়ে না আসে অন্য পথ দিয়ে গিয়ে ও টাকাগুলো গায়েব করে ফেলে। অভিযান পরিচালনা করে 56,50,000 টাকা উদ্ধার করেছে এবং এই ঘটনায় জড়িত 3 জনকে গ্রেপ্তার করেছে। চট্টগ্রামে সহিংসতা এবং নির্যাতনের শিকার হচ্ছে শিশুরা। গেল কয়েক মাসে একাধিক বর্বরতার ঘটনা রীতিমতো নাড়া দিয়েছে সবাইকে। এর মধ্যে নৃশংসভাবে খুন হয়েছে বেশ কয়েকজন। এছাড়া গেল 2 সপ্তাহে চট্টগ্রামের হালিশহর এবং কোতোয়ালি এলাকায় মিলেছে আরও 2 শিশুর মরদেহ। শিশুর প্রতি বর্বরতার ঘটনা যেমন বেড়েছে, তেমনই পাল্টেছে নির্যাতনের ধরন। আইন থাকলেও প্রয়োগের অভাব এবং মানবিক মূল্যবোধের অবক্ষয়ের কারণে এমন ঘটনা দিন দিন বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বাংলাদেশের শিশু অধিকার ফোরামের তথ্য মতে 2019 সালে নানাভাবে সহিংসতার শিকার হয়েছে 4,381 জন শিশু। চলতি বছর এই হার বেড়েছে আরও।
বাচ্চারা খেলতে গেলে তাদের বক্তব্য যে ওই বাচ্চাদের খেলতে না করছে, এক পর্যায়ে তারা যখন কথা শুনেনি একটা বাচ্চাকে ধরে নির্যাতন করছে। আমাদের সন্দেহ হয় যেটা আত্মহত্যা না, এবং ওই সময় কেউ অভিযোগ করে নাই। সন্দেহের প্রেক্ষিতে আমরা লাশ পাঠাতে দিই ময়নাতদন্তের জন্য। সম্প্রতি আমরা ময়নাতদন্ত রিপোর্ট পাই, এবং দেখা যাচ্ছে এটা শ্বাসরোধ করে হত্যা করেছে। মানুষের প্রতি যে মমত্ববোধ, ভালোবাসা, মানুষ হিসেবে আমার যে সমাজের প্রতি, জনপদের প্রতি দায়বদ্ধতা, দায়বোধ, সেই বিষয়টা বোধহয় আমরা একেবারেই ভুলে যাচ্ছি। যত আইন রয়েছে বিশ্বের কোথাও সেই আইন, মানে আমার মনে হয় না তো আইন রয়েছে সহিংসতার বিরুদ্ধে। নারী ও শিশুর প্রতি যে সহিংসতা, আমার মনে হয় আইনগুলোর প্রয়োগ খুবই জরুরি হয়ে গেছে। করোনাকালে উত্তরের বিভিন্ন এলাকায় বেড়েছে বাল্য বিয়ের প্রবণতা। মহামারীতে স্কুল বন্ধ থাকায় অনেক বাবা মাই কম বয়সী মেয়েদের বিয়ে দিয়ে দিচ্ছেন। খোঁজ নিয়ে জানা যায় চরাঞ্চলে বাল্য বিয়ে করে সংসার চলছে অনেকেরই। সেই সংখ্যাটা করোনাকালে বেড়েছে আরও। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় বেড়েছে ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা। অভিভাবকরা তাই অনেক মেয়েরই বিয়ে দিয়ে দিচ্ছেন। প্রশাসন খবর পেয়ে অনেক বিয়ে বন্ধও করেছে এর মধ্যে, তবে অজানাই থেকে যাচ্ছে বেশিরভাগ ঘটনা। বেসরকারি একটি উন্নয়ন সংস্থার তথ্য 2017 সালের ডিসেম্বর থেকে 2020 সালের অগস্ট পর্যন্ত কুড়িগ্রামেই শুধু বাল্য বিয়ে হয় 2603টি। বিয়ে বন্ধ হয়েছে যার মধ্যে 900 বিয়ে করছে তাও বলে নেই, এটা সত্য কথা মিস করেন না, আমাকে ছবি ভিডিও তুলেন না। এলাকার লোক আছে ওনারে বলেন, আমাকে তো কিছু বলেন না। পড়াশোনা কতদিন আগে বাদ দিয়েছো? বেশি দিন না, অল্প। বয়স কত? 18-19। এটি বড় করে তাহলে ডিমেন্স হবে বেশি, কিভাবে বিয়ে দিবি? তার জন্য ছোটতে মানে 2-4 বছরতে বিয়ে দেয়। বাচ্চা নিয়ে আসে, বাচ্চা অপুষ্টকর, মাটাও মানে হাঁটতে পারে না। বাচ্চা হওয়ার পরে আরো মানে বেশি সমস্যা দেখা দেয়। অনেক সময় একটু ভুয়া কাজী থাকে বা ইমামরা থাকে, আমিন ধরে বিয়ে পড়ায় যায়। আইনগতভাবে দেখা তাদেরকে পরে ধরা যায়। নিয়মিতভাবে সচেতনতামূলক কর্মসূচি চালানো হয়। বিশেষ করে বিভিন্ন এনজিও প্রতিনিধি যারা আছেন তাদের নিয়ে একটি প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে, যাতে কুড়িগ্রাম জেলা আমরা বাল্যবিবাহ প্রতিরোধ করতে পারি। ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তির মেয়াদ আরও 2 বছর বাড়িয়েছেন কোচ পেপ গার্দিওলা। নতুন চুক্তি অনুযায়ী আগামী 2022-23 মৌসুম পর্যন্ত ইংলিশ ক্লাবটির কোচের দায়িত্বে থাকবেন তিনি। এর আগে 2016 সালে সিটিজেনদের কোচ হিসেবে যোগ দেন গার্দিওলা। এ সময় ক্লাবটিকে 2টি প্রিমিয়ার লিগ এবং একটি FA কাপ সহ মোট 8টি শিরোপা এনে দেন এই কাতালান কোচ। 2008 সালে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার হয়ে শুরু করেন কোচিং ক্যারিয়ার। এরপরে 3 বছর ডাগআউট সামলেছেন জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের। তার অধীনে EPL এ প্রথম দল হিসেবে এক মৌসুমে 100 পয়েন্ট অর্জন করে ম্যান সিটি। যদিও চলতি মৌসুমে শুরুটা ভালো হয়নি ক্লাবটির, 7 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে টেবিলের 10 নম্বরে অবস্থান সিটির। সব হয়ে গেল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বাফুফের জমজমাট নির্বাচন। পুরনোরাই নতুন করে দায়িত্বে। ঢাকার মাঠে এরই মাঝে গড়িয়েছে খেলা, মাঠে ফিরেছে দর্শকও। তবে পুরো উল্টো চিত্র বরিশালের ফুটবলের। মাঠে খেলা নেই বেশ কয়েক বছর, হারিয়ে যাচ্ছে স্থানীয় ফুটবল। অথচ একটা সময় ফুটবলের রাজত্ব ছিল দক্ষিণাঞ্চলের ক্রীড়াঙ্গনে। এখান থেকে নামি দামি বহু ফুটবলার উঠে এসছেন জাতীয় পর্যায়ে, তবে সেসব এখনই সোনালি অতীত। স্থানীয়ভাবে লিগ না হওয়ায় ঢাকার ক্লাবগুলোতে সুযোগ হচ্ছে না অনেক প্রতিভাবান ফুটবলারের। সংগঠকের দাবি এর জন্য দায়ী জেলার দায়িত্বশীল আর নিয়ন্ত্রক DFA। টেনিসের খবর এবার। ATP ওয়ার্ল্ড ট্যুর ফাইনালের খবর দিচ্ছি। বর্তমান চ্যাম্পিয়ন সিটসিপাসকে হারিয়ে আসলে শেষ 4-এ নাম লেখালেন স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল। প্রথম ম্যাচে ডোমিনিকের কাছে হেরে এসে শুরু করেন নাদাল। সেমিফাইনালে যেতে হলে ম্যাচ জয়ের বিকল্প ছিল না, যদিও স্প্যানিয়ার্ডের হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্রথম সেট জিতে নেন 6-4 গেমে। তবে 6-4 গেমে হেরে বসেন পরের সেটে। অবশ্য শেষ সেট 6-2 গেমে জিতে আসরের সেমিফাইনাল নিশ্চিত করেন নাদাল। বিশ্বসেরা গবেষকের তালিকায় স্থান করে নিলেন বাংলাদেশের অধ্যাপক সাইদুর রহমান। ল্যাঙ্কাস্টার জরিপে প্রকাশিত 2020 সালের সেরা 4 গবেষকের একজন তিনি। ময়মনসিংহ জেলার কৃতি সন্তান অধ্যাপক সাইদুর রহমান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। বর্তমানে কর্মরত মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের ন্যানোমেটেরিয়ালস অ্যান্ড এনার্জি টেকনোলজি বিভাগে। তার কাজের মধ্যে উল্লেখযোগ্য নবায়নযোগ্য শক্তির জন্য ন্যানোমেটেরিয়াল বিষয়ক গবেষণা। এই ছিল এখনকার সব খবরে। এতক্ষণ যারাই সাথে ছিলেন অনেক ধন্যবাদ। আগামী দিন আবারও একই সময় দেখা হবে, অর্থাৎ রাত 12টায় দেখা হচ্ছে। সে অবধি প্রত্যেকে সুস্থ থাকবেন। শুভরাত্রি।